শুরু করছি ছকভাঙা ছটা আপনাদের সঙ্গে আমি পাপিয়া। আবার হেভিওয়েট ডুয়েল, এবার ভবানীপুরে মমতা বন্দ্যোপাধ্যায় বনাম শুভেন্দু অধিকারী। আলোচনার কেন্দ্রে রয়েছে নন্দীগ্রামও। সকালে যোগদান করলেন আর বিকেলেই প্রার্থী। শুভেন্দু অধিকারীর একদা ঘনিষ্ঠ পবিত্রকরকেই প্রার্থী করল তৃণমূল। পুলিশ প্রশাসনে পরপর অপসারণ কমিশনের। বিপর্যয় থেকে দাঙ্গা যদি কিছু হয় তার দায় নিতে হবে বিজেপি এবং নির্বাচন কমিশনকে, এভাবেই আক্রমণ শানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এই নিয়ে আমরা আলোচনায় আসবো। স্টুডিওতে আমাদের সঙ্গে অতিথিরা রয়েছেন, কিন্তু তার আগে শুরুতেই যে কথা বলছিলাম যে নন্দীগ্রাম নিয়ে একটা জোর জল্পনা তৈরি হয়েছিল যে নন্দীগ্রাম আলোচনার কেন্দ্রবিন্দুতে এবং বড়সড় চমক দিতে পারে তৃণমূল। পবিত্রকর যাকে সকালে একেবারে প্রার্থী করা হলো, বিকেল সকালে যোগদান করলো, বিকেলেই প্রার্থী করা হলো। সরাসরি চলে যাবো নিউজ রুমে। আমাদের প্রতিনিধি অতনু হালদার আমাদের সঙ্গে রয়েছে। অতনু, তৃণমূল খুনে অভিযুক্ত পবিত্রকর, তাকেই প্রার্থী করলো তৃণমূল। একদম একদম দেখো, পবিত্রকরকে নন্দীগ্রামে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে তৃণমূল কংগ্রেস প্রার্থী হিসাবে ঘোষণা করেছে। আজকে সকালেই পবিত্রকর বিজেপি থেকে তৃণমূলে যোগ দেন এবং তারপর আজকে বিকালেই তাকে তৃণমূল কংগ্রেস নন্দীগ্রামে প্রার্থী হিসাবে, নিজেদের প্রার্থী হিসাবে ঘোষণা করেছে। তুমি জানো যে গতকাল যখন শুভেন্দু অধিকারী বিজেপির প্রার্থী লিস্ট ঘোষণা হয়, তখন দেখা যায় যে শুভেন্দু অধিকারীকে নন্দীগ্রামের পাশাপাশি মুখ্যমন্ত্রীর কেন্দ্র ভবানীপুরেও প্রার্থী করা হয়েছে। অর্থাৎ মুখ্যমন্ত্রীর কেন্দ্র ভবানীপুরে শুভেন্দু অধিকারীর সঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এবার লড়াই হবে। ঠিক এর পরপরই যেটা ভাবা হচ্ছিল যে শুভেন্দু অধিকারী তার যে পুরনো কেন্দ্র নন্দীগ্রাম, যে কেন্দ্র থেকে তিনি আগেরবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে হারিয়েছিলেন, সেই কেন্দ্রেও তাহলে এবারে তৃণমূল নিশ্চয়ই কোনো চমক দেবে, এমন কোনো প্রার্থী দেবে যাতে শুভেন্দু অধিকারীকে যথেষ্ট বড়সড় বেগ দেওয়া যায়। এবং তারপরে এই নিয়ে নানান জল্পনা চলছিল এবং সেই মতো দেখা গেল যে আজকে সকালেই বিজেপি থেকে তৃণমূলে যোগ দিলেন পবিত্র কর এবং তাকেই শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে নন্দীগ্রামে তৃণমূল কংগ্রেস প্রার্থী করলো। কে এই পবিত্র কর? এই পবিত্র কর হচ্ছেন আগে তৃণমূলে ছিলেন, শুধু তৃণমূলে ছিলেন নয়, নন্দীগ্রাম 2 নম্বর ব্লকের যে বয়াল 1 নম্বর গ্রাম পঞ্চায়েত, সেই গ্রাম পঞ্চায়েতে তিনি তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েতের প্রধান ছিলেন। পরে 2020 সালে দিলীপ ঘোষের হাত ধরে তিনি বিজেপিতে যোগ দেন এবং বিজেপিতে যোগ দেওয়ার পরে তারপরে এই এখন তিনি বিজেপির তমলুক সাংগঠনিক জেলা সহসভাপতি এবং বয়াল 1 নম্বর গ্রাম পঞ্চায়েত যেটা বিজেপি পরিচালিত, তার একজন পঞ্চায়েত সদস্য। তার স্ত্রী শিউলি কর, তিনি আবার হচ্ছেন এই বয়াল 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান, তিনিও বিজেপির সদস্য এবং তিনি হচ্ছেন এই গ্রাম পঞ্চায়েতের প্রধান। তো এই এবং যেটা বলা হয় যে বিজেপির মধ্যে রীতিমতো যারা কড়া হিন্দুত্ববাদী নেতা রয়েছেন, তাদের মধ্যেই পবিত্র কর একজন রীতিমতো কড়া হিন্দুত্ববাদী নেতা ছিলেন। এবং শুধু তাই নয়, এই নন্দীগ্রামের সংগঠনের অনেকটাই, নন্দীগ্রাম 2 নম্বর ব্লকের মূলত এই পবিত্র কর অনেকটাই দেখভাল করতেন। অর্থাৎ নন্দীগ্রামটাকে তিনি ভালো করে চেনেন, সব কিছু জানেন। সেই কারণে বিজেপি থেকেই তাকে ভাঙিয়ে নিয়ে এসে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে তৃণমূল তাকে প্রার্থী করলো। এই পবিত্র কর একজন তৃণমূল কর্মী খুনেও অভিযুক্ত। কীরকম? 2020 সালে তিনি যখন তৃণমূল থেকে বিজেপিতে যোগ দিলেন, এরপর 2021 সালে বিধানসভা ভোটের আগে একটা খুন হয় বয়ালে। রবিন মান্না নামে একজন তৃণমূল কর্মী খুন হন। সেই খুনের মামলার তদন্তে নেমে পুলিশ এই পবিত্র করকে গ্রেপ্তার করে। পবিত্র কর সেই সময় 6 মাস জেলে ছিলেন। 6 মাস জেলে থাকার পরে তিনি জামিন পান। সেই মামলা এখনও চলছে, অর্থাৎ সেই তৃণমূল কর্মী খুনের মামলা এখনও চলছে। যখন এই তৃণমূল কর্মী খুন হয়েছিলেন তখন পবিত্র কর একজন বিজেপি নেতা হিসাবে গ্রেপ্তার হয়েছিলেন, পরে জামিন পান। সেই পবিত্র করই আজকে বিজেপি থেকে তৃণমূলে সকালবেলা যোগ দিলেন আর বিকেলবেলা তাকে নন্দীগ্রামে প্রার্থী হিসাবে ঘোষণা করা হলো। শুভেন্দু অধিকারী বিজেপির প্রার্থী যেখানে, সেখানে এক সময় এই শুভেন্দুর সংগঠনেরই, বিজেপির সংগঠনেরই অন্যতম সদস্য পবিত্র কর এখন তৃণমূলের হয়ে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধেই লড়াই করবেন। এবং তৃণমূল এই সিদ্ধান্তটা কৌশলগতভাবে নিয়েছে বলে মনে করা হচ্ছে। কিন্তু একটা প্রশ্ন উঠেছে যে তৃণমূল কর্মী খুনে অভিযুক্ত একজন কি তৃণমূলে যোগ দিয়ে তৃণমূলের প্রার্থী হিসাবে
ঘোষণা কেন করলো তৃণমূল, এই নিয়ে আবার বিভিন্ন মহলে প্রশ্ন উঠছে। একেবারে এই মুহূর্তে তোমার ধন্যবাদ অতনু। আমি প্রদীপ্তর কাছে আসবো। প্রদীপ্ত, তাহলে যে তৃণমূল খুনে অভিযুক্ত তাকেই প্রার্থী করা হয়েছে, তৃণমূল প্রার্থী করলো, সকালে যোগদান করিয়ে বিকেলেই প্রার্থী। দেখো 291টা বিধানসভা কেন্দ্রে প্রার্থী ঘোষণা হয়েছে, নানান স্তরের মানুষদের সেখানে নিয়ে আসা হয়েছে, পবিত্রকর এক তার মধ্যে অন্যতম। এবং যদি তৃণমূল কংগ্রেস কর্মী খুনে তাকে নিয়ে আসা হয়েছে বলে যে অভিযোগ করা হয়েছে, তার জন্য আইন আদালত যথাযোগ্য ব্যবস্থা নেবেন, যথাযোগ্য ব্যবস্থা নেবেন। অভিযোগ আছে বলেই জেল খেটেছেন, এখনো প্রমাণ হয়নি। যতদিন প্রমাণ হবে অবশ্যই তার উপযুক্ত শাস্তি তিনি পাবেন, এখানে কোনো দ্বিমত নেই। কিন্তু ঠিক একই অভিযোগে শুভেন্দু অধিকারী অভিযুক্ত বিভিন্ন জায়গায়। তার দেহরক্ষী খুনে অভিযুক্ত তিনি চাকরির জন্য টাকা তোলার জন্য অভিযুক্ত, তিনি ওই টেট বিশ্বজিৎ নামে ওদের সঙ্গে সংযুক্ত, তিনি 5টা মানে জেলায় বিভিন্নভাবে অন্য দল ভাঙিয়ে তৃণমূলে নিয়ে আসার জন্য অভিযুক্ত, তিনি পঞ্চায়েতে ভোট চুরি করার জন্য অভিযুক্ত, তিনি সারদা নারদা থেকে টাকা নেওয়ার বিষয়টা বোঝা গেল। অভিযুক্ত। একদম এই যে কথাগুলো আপনি বলছেন, সেই ঘটনাটাই নিয়েই তো আপনারা শুভেন্দু অধিকারীকে আক্রমণ করেন বারবার। আবার না আপনারা আক্রমণ করেন শুভেন্দু অধিকারীকে। না, প্রশ্নটা শেষ করতে দিন। তাহলে এই একই অভিযোগ তো পবিত্রকরের বিরুদ্ধে করবেন তো, এবং তার উত্তরটা আমাদের খুব সোজাসাপটা আমি কিছুক্ষণ আগে দিয়েছি। কিন্তু 2020 সালের আগে অবধি বিজেপি যাকে চোর বলেছে, 2020 সালের আগে বিজেপি যাকে ক্ষমতা দখলের জন্য যে কোনো অস্ত্র প্রয়োগের কথা বলেছে, তাকে দলে নিয়ে যখন করছে তার বিরুদ্ধে না, আবার বলছি, আমি আবারও বললাম, আজকে যদি পবিত্রকর দোষী হয় তাকে আইন অনুযায়ী যথাযোগ্য শাস্তি দেওয়ার দায়িত্বও কার ছিল সেটাও তো দেখতে হবে আদালতের। আপনি বোধহয় একটু মিস করে যাচ্ছেন। 6 মাস জেল খেটেছেন, আপনি বললেন তো অভিযুক্ত। 84 দিন জেল খেটেছেন আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী, তিনি বেকসুর খালাস। আজকে এরকমই জেল খেটেছেন স্ট্যান স্বামী, মারা গিয়েছেন, বেকসুর খালাস হয়েছেন। যারাই জেল খাটছে তারাই দোষী। আবার বলছি, যে খারাপ যদি হয় আপনারা এই অস্ত্রে আক্রমণ করেন, তাহলে তো সেই আবার বিজেপির ওয়াশিং মেশিন। যদি মধ্যখানে বলার ইচ্ছা হয় আপনার মধ্যখানে আমি বলবো, এটুকু মাথায় রাখবেন। আমি শুধু স্যারকে একটা বলে দিলাম যে স্যারের যদি এখানেও পুলিশি করার ইচ্ছা হয় স্যার করতে পারেন, কিন্তু স্যারের মনে রাখা দরকার যেটা গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখার একটা জায়গা। যদি ওর বিরুদ্ধে যে কেস আছে সেই কেসে তার যদি কোনো রকম সাজা হওয়ার থাকে হবে, আমরা আবারও বলছি শুভেন্দু অধিকারী প্রমাণ করে দিক। নন্দীগ্রামে তৃণমূলের প্রার্থী পবিত্রকর একেবারে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে নন্দীগ্রামে জোরদার লড়াই হতে চলেছেন, কি বলছেন পবিত্রকর দেখুন। প্রতিদ্বন্দ্বী হোক না সংঘবদ্ধ লড়াই, মানুষের আশীর্বাদ থাকলে অবশ্যই আমরা জিতবো। আচ্ছা, এটা জিতার প্রতি আমাদের আস্থা বিশ্বাস ভরসা আছে। ভরসা রেখেই দল আমাকে টিকিট দিয়েছে, দল আমাকে ভরসা করেছে, বিশ্বাস করেছে আমি লড়াই দিতে পারবো, এই আস্থা রেখেছে। আমরা অবশ্যই লড়াই দেবো, 100% লড়াই দেওয়ার চেষ্টা করবো এবং অবশ্যই 100% আমরা জয়লাভ করবো। লড়াই তো আরো জোরদার হয়ে গেল অব্র, বিশাল জোরদার হয়ে গেল। এত চমকেছি সকাল থেকে, বিশ্বাস করুন 4বার শর্ট বিটেড খেয়ে নিয়েছি। হার্ট অ্যাটাক তো হয়েই যেত যে কাকে প্রার্থী করছে। ওরে বাবা, প্রদীপ্ত কর, সে নাকি তৃণমূলের একজনকে খুনের নাকি সে আসামি, তাকে নাকি প্রার্থী করেছে। কি পবিত্র কর, হ্যাঁ সরি আমি নামটাও ভুল বললাম, আমাকে ক্ষমা করে দেবেন। এত বড় নেতা তো আমার নামটা মুখস্থ করে আসা উচিত ছিল। কিন্তু আমি বলছি অবস্থাটা বুঝুন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, ভাইপো নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় কেউ চ্যালেঞ্জ দিতে পারলেন না, আগেই ভয় পালিয়ে গেলেন, গ্যাস বেলুন আগেই ফেটে গেল। পরিষ্কার মাননীয় শুভেন্দু অধিকারী এলওপি 2 জায়গায় দাঁড়িয়েছেন, চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন তৃণমূলের শীর্ষ নেতৃত্বকে। এক জায়গায় তো ওয়াকওভার দিয়ে দিল পরিষ্কার এই মিস্টার করকে দাঁড় করিয়ে, আর আরেক জায়গায় তো 20,000 ভোটে হারবে। এই অবস্থা হচ্ছে তৃণমূলের। আর তৃণমূল যেন ভুলে না যায় ভবানীপুরেও 5টা ওয়ার্ডে কিন্তু তারা হেরে রয়েছে। আর তৃণমূল এমন একটা মহান দল, 4 মিনিট 5 মিনিট ধরে প্রদীপ্তদা বলেছে, খুব ভালো বলেছে, কিন্তু 4 থেকে 5 মিনিটের মধ্যে পুরো সময়টাই এই জেল খাটা আসামিকে নিয়ে ডিফেন্ড করতে। আমি সলিলদার কাছে আসব। ডাক্তার এই হচ্ছে অবস্থা। সলিলদা তৃণমূলের ছোঁয়া লাগলে খুনে অভিযুক্ত তাকেই কিনা প্রার্থী করলো তৃণমূল। না দেখো, এটা তো মানে ওর 6 মাস জেলে ছিল। পাপিয়া তুমি বলছো 6 মাস, আমরা প্রাইম অফিসে চার্জ এস্টাবলিশ, এফআইআর নেমড অ্যাকিউজড, ওর এগেইনস্টে চার্জশিট হবে। ও হি ওয়ান্টেড টু গেট ওর থেকে মুক্তি পেতে চায়, পরিষ্কার বোঝা যাচ্ছে তো। আর আর শাসক দলের তো কোনো ইডিওলজি বলো, কোনো জ্ঞান গম্যি কিচ্ছু নেই। একটা খুন কেসের আসামি, এবং সে তার নিজের দলের একটা কর্মীকে মার্ডার করেছে। এফআইআর নেমড অ্যাকিউজ, চার্জশিট ইজ অন ওয়ে, চার্জশিট হবে, এবার তার থেকে বাঁচার চেষ্টা করবে।
এবং তার থেকে বাঁচার চেষ্টা করবে এবং বেঁচেও যাবে। ও জিতুক আর না জিতুক, জেতার প্রশ্নই ওঠে না। ও চার্জশিট থেকে, চার্জশিট ফর ওয়ান্ট অফ এভিডেন্স, চার্জশিট ইজ উইল নট বি সাবমিটেড, ফাইনাল রিপোর্ট ট্রু, এবং টু reopen the case as and when there will be any material evidence will be recovered in future। এইটাই হবে আসল ঘটনা। ও তার জন্যই এটা করেছে। এবং খালি তাই না, তুমি দেখো একটা মানুষের একটা আদর্শ বলে তো জিনিস থাকে, এবং খালি এর জন্যই একদম আমি পুলিশের অধ্যাপক যে বিশ্বনাথ stigma চক্রবর্তীর কাছে আছে, আসবো। পুলিশ ডিপার্টমেন্টের উপর সাধারণ মানুষের যে সমাজের ব্যাখ্যা যে আপনি করছেন, stigma। কিন্তু বিশ্বনাথদার কাছে আমি আসবো। বিশ্বনাথদা, প্রোফাইলটা দেখুন, কড়া হিন্দুত্ববাদী নেতা, তৃণমূল কর্মী খুনে অভিযুক্ত, 2021 সালে তার বিরুদ্ধে অভিযোগ ওঠে, তাকেই তৃণমূল প্রার্থী করলো, কিভাবে দেখছেন? দেখো, অভিষেক বন্দ্যোপাধ্যায় যদি প্রার্থী তালিকায় দেখো একাধিক কৌশল থাকলেও এবং অনেকগুলো কৌশল আমি তারিফ করছি, কিন্তু এটা কার্যত বলা যায় শুভেন্দু অধিকারীকে ওয়াকওভার দেওয়া হবে। শুভেন্দু অধিকারীকে কার্যত ওয়াকওভার দেওয়া হলো, কারণ আমি ইতিমধ্যেই নন্দীগ্রামে একাধিক তৃণমূলের নেতার সাথে কথা বলেছি। তারা পরিষ্কার করে দুটো জিনিস বলছেন। তারা বলছেন যে দেখুন, মানে যেভাবে এই ওনার বিরুদ্ধে অভিযোগ ছিল এবং বিজেপির নেতা আজকে তৃণমূল কংগ্রেসে জয়েন করে আজকেই তৃণমূলের প্রার্থী হচ্ছে, এটা আমরা সংখ্যালঘু নেতারা আমরা মানবো না। ফলে সংখ্যালঘু ভোটটাও যাবে, আর এদিকে তৃণমূল কংগ্রেসের সংগঠনও কিন্তু তার পাশে থাকবে না। এটা একটা জায়গা। দ্বিতীয় যেটা, সেটা হলো নীতি নৈতিকতার জায়গা। মানে শেষ পর্যন্ত আমাদের মিনিমাম রাজনীতি থেকে নীতি নৈতিকতা থাকবে না। যে যার বিরুদ্ধে 2021 বিধানসভা নির্বাচনের পর মার্ডারের মামলা করা হলো, 2 মাস জেল খাটলো, তাকে আমি প্রার্থী করছি। 6 মাস জেল কাটলো বিশ্বনাথবাবু। হ্যাঁ, সরি 6 মাস জেল কাটলো, তাহলে তাকে আমি প্রার্থী করলাম। দেখো, মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় রাজনীতিতে নীতি নৈতিকতাকে বিসর্জন দিয়ে তারা জয়ী হতে চান। জয়ের মাধ্যমে সবকিছু তারা নির্ধারণ করেন। ফলে এই জায়গা থেকে আমি তোমাকে পরিষ্কার করে বলতে পারি, কে মানে এরপরে তৃণমূল কংগ্রেস কোন মুখে অন্য নীতি নৈতিকতার কথা বলবে, যারা মানে নিজের কর্মী মার্ডারের অভিযোগে অভিযুক্তকে জেল একদম খাটা লোককে রাজনীতিতে প্রার্থী নীতি করে। নৈতিকতা কতটা গুরুত্ব পায়, দেবাশিস দা? না, আসলে ঠিক এতক্ষণ ধরে যা হচ্ছিল এটার বিরুদ্ধে কিন্তু বামেদের লড়াই একদম প্রিসাইজলি। কারণ 2011 আগে বামফ্রন্ট একটা সরকার চলছে, অনেক সমালোচনা আছে, ভালো কাজ আছে, মন্দ কাজ আছে, কিন্তু কখনো পঞ্চায়েত থেকে একদম সাংসদ পর্যন্ত সাংসদ পর্যায়ের জনপ্রতিনিধি জিতে আসার পর শুধুমাত্র অনুপ্রেরণা, তার জন্য কেউ আর 5টা বছর যেখান থেকে জিতে আসলো সেখানে থাকতে পারে না। এই অনুপ্রেরণার মধ্যে থেকে যেটা হয়ে গেছে, এটা কিন্তু বিজেপি একটা সর্বভারতীয় রাজনৈতিক দল, তার ক্ষেত্রে তো একটা বড় সংকট আমাদের রাজ্যে, যে কে বিজেপি কে তৃণমূল, এটা কিন্তু কোনো একটা মুহূর্তে কনসিস্টেন্টলি মতদর্শগত অবস্থান থেকে থাকা যায় না। বামেদের লড়াইটা দুটো জায়গায়। এক, এই যে রাজনীতির সংস্কৃতি বামেদের নয়, এটা আমি বলছি, আমার বাপ চেয়ে নিচ্ছি, এটা বামেদের নয়, এটাতে মানুষের লড়াই। মানুষ যে ভোটার, যে যার ভোটটাকে সে সম্মান করতে পারছে না, আমি যাকে ভোট দিয়ে জেতালাম, আমি যাকে বিরোধিতা করলাম, সে 5 বছর আমার যে গুরুত্বপূর্ণ ভোট দান তাকে সম্মান রাখতে পারছে না। এই রাজনৈতিক সংস্কৃতি, এর বিরুদ্ধে মানুষের লড়াই নিশ্চিতভাবে বামে লড়াইকে লিড করছে। মানুষের লড়াই একদম, মানুষই ঠিক করবে কাকে নন্দীগ্রাম থেকে নির্বাচিত করবেন। কিন্তু রবীন্দ্রনাথ বাবুর কাছে আসবো। রবীন্দ্রনাথ বাবু, তৃণমূল কর্মী সমর্থকরা নন্দীগ্রামে তৃণমূল কর্মী খুনে একজন অভিযুক্তকে প্রার্থী করা হয়েছে, তাকে কি হিসাবে নেবে, কিভাবে নিতে পারে? খুবই খারাপ। তৃণমূল কিভাবে নেবে? প্রবীর মান্নার পরিবার আজকে কি অবস্থায় আছে আপনি ভাবুন, কি অসহায় অবস্থায় আছে। যে পরিবারের যারা তৃণমূল করার জন্য খুন হলো, যে খুন করছে বলে অভিযুক্ত হয়ে 6 মাস জেল কাটলো, সে সকালবেলায় তৃণমূলে যোগদান করলো, তার আগের দিন মানে আজকে সকাল 9টা পর্যন্ত সে ছিল হিন্দুত্ববাদী বিরাট নেতা। সে জয়েন করলো এবং সঙ্গে সঙ্গে তাকে তৃণমূলের পতাকা হাতে দিয়ে তাকে ওই কনস্টিটিউয়েন্সিতে প্রার্থী করে নেওয়া হলো। মানে গোটা অঞ্চলে তৃণমূলের যদি মানে কিভাবে যে ক্ষোভটা পরিস্ফুট হবে সেটা আমি বুঝতে পারছি। দেখুন, একটা কথা বিশ্বনাথের সঙ্গে আমি একদম একমত, যে সম্পূর্ণভাবে ওয়াকওভার দেওয়া হলো, এবং এতে সুবিধাটা হলো এই
যে আমার কালকে পর্যন্ত মনে হচ্ছিল যে কি করে ভবানীপুর কেন্দ্রেও তো তাকে সময় দিতে হবে, এটা খুব স্বাভাবিকভাবে প্রার্থী হিসেবে তাকে তো ঘুরে বেড়াতে হবে, তাহলে কিভাবে সময় দেবেন? এখন আর সময় দেওয়ার প্রশ্ন নেই, কারণ যে লোকটাকে তারা দাঁড় করালো, নীতিনৈতিকতা বাদ দিন, নীতিনৈতিকতার কথা আমি তুলছিই না, একদম কিন্তু রাজনীতিতে বারবার এই নীতিনৈতিকতা নিয়ে আলোচনা হয়, কিন্তু তারপরে সেটা কোথায় যায় অবশ্যই প্রত্যেকে আপনারা তার সাক্ষী। একেবারে ভোট ঘোষণার পরপরই নজিরবিহীন পদক্ষেপ করেছে জাতীয় নির্বাচন কমিশন। রাজ্য প্রশাসন ও পুলিশ প্রশাসনে একেবারে খোলনলচে বদলে দিয়েছে। তা নিয়ে তীব্র আক্রমণ শানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়, বলেছেন দাঙ্গা এবং বিপর্যয় হয়ে দায় নিতে হবে বিজেপি এবং কমিশনকে। আর কি বললেন? 48 ঘন্টারও কম সময়ে রাজ্য প্রশাসন ও পুলিশ প্রশাসনের খোলনলচে বদলে দিল নির্বাচন কমিশন। প্রথম 24 ঘন্টায় শীর্ষ পুলিশ ও প্রশাসনের 5 কর্তাকে বদল করলো। তারপরের ধাপটা লক্ষ্য করুন, 4 জন পুলিশ কমিশনার ও দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গের দায়িত্বপ্রাপ্ত এডিজিদের সরিয়ে দিল কমিশন। কলকাতা সংলগ্ন হাওড়ার সিপি, ব্যারাকপুরের সিপি ও চন্দননগরের সিপিকে সরিয়ে নতুন 3 আইপিএস নিয়োগ হলো। আসানসোল দুর্গাপুরের সিপিকেও সরালো জাতীয় নির্বাচন কমিশন। এখানেই শেষ নয়, একেবারে পুলিশের শীর্ষ কর্তাদের পাশাপাশি জেলা পুলিশ প্রশাসনের আধিকারিকদেরও সরিয়ে দিল নির্বাচন কমিশন। একেবারে এই বিষয় নিয়ে আলোচনা করব প্রাক্তন পুলিশ কর্তা, আমি সলিলদার কাছে আসবো। সলিলদা, পরপর 3 দিন মানে নির্ঘণ্ট প্রকাশ হওয়ার সঙ্গে সঙ্গে দেখেছি প্রশাসনের একেবারে শীর্ষস্তর থেকে এসপি পর্যন্ত যে পরপর বদল, মানে এরপর কি তাহলে আস্থা রাখা যায় যে ভোটটা সুষ্ঠু এবং শান্তিপূর্ণভাবে হবে? দেখো, তুমি দেখো 5টা রাজ্যে তোমার নির্বাচন হচ্ছে, তেলেঙ্গানা বলো, তামিলনাড়ু বলো, কেরালা বলো, পন্ডিচেরি বলো, ওয়েস্ট বেঙ্গল বলো, এটা তো বিরোধী সরকার। কেরালা বলো বা তামিলনাড়ু বলো, কোনো রাজ্যে তুমি পাবে না 84টা পুলিশ অবজারভার এসছে। 1 পুলিশ অবজারভার টু লুক আফটার 3 to 4 কনস্টিটিউয়েন্সি, 294টা জেনারেল অবজারভার। তুমি আবার প্লিজ বলতে দাও, এবার পার কনস্টিটিউয়েন্সি একজন করে জেনারেল অবজারভার ইন দ্য র্যাঙ্ক অফ আইএস সিনিয়র আর ক্যাডারের আইএস অফিসার, 100 জন এক্সপেন্ডিচার অবজারভার। তুমি ভাবতে পারো মিস্টার জয়রামন, যিনি তোমাকে দিনের পর দিন উনি ওসিডাব্লিউতে পড়েছিলেন, ওখানে একটা দুর্নীতির একটা এনকোয়ারি করে তখন সিটিং ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট মালদা তাকে ডেকে তার এগেনস্টে কমপ্লিসিটি ট্রান্সফার করলো, ওনাকে অ্যারেস্ট পর্যন্ত করে দিল এবং তার পেনাল অ্যাকশনের জন্য তাকে ওখানে বসিয়ে রেখে বিগত কয়েক বছর ধরে ফরেন্সিক ডিপার্টমেন্টের নো ওয়ার্ক ওখানে ফেলে রেখেছে। হি হ্যাজ বিন পোস্টেড অ্যাজ এডিজি নর্থ বেঙ্গল, এডিজি সাউথ বেঙ্গল চেঞ্জ হয়ে গেল, ডিসি সেন্ট্রাল চেঞ্জ হয়ে গেল। অ্যাপার্ট ফ্রম দ্যাট 12 জন ইন দ্য র্যাঙ্ক অফ সুপারিনটেন্ডেন্ট অফ দ্য পুলিশ অফ দ্য ডিস্ট্রিক্ট তাদের চেঞ্জ করা হলো। মানে মানুষের মধ্যে না পাপিয়া, মানুষের মধ্যে, সমাজের মধ্যে এই পুলিশের সম্পর্কে, পুলিশকে যেভাবে ম্যাল ইউজ করা হয়েছে, এমন একটা স্টিগমা, এমন একটা অসম্মান বোধ, এমন একটা অশ্রদ্ধা, একটা অবিশ্বাস এসে গেছে যে এদের দিয়ে যে সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন নয়, এটা কিন্তু ইসিআই বুঝে গেছে। অ্যাকর্ডিংলি আরও হবে, তুমি জেনে রাখো, আরও হবে, ইন দ্য লোয়ার র্যাঙ্ক অলসো হবে। অলরেডি তো অফিসার ইনচার্জদের সময় বা পিপল ডে, পোল ডে, পোস্ট পোল ডেজ, ভায়োলেন্স সব তার হিসাব হবে এক এক করে। এবং একটা মানুষ কিন্তু পশ্চিমবঙ্গবাসী আজকে একটা সবচাইতে গণতন্ত্রের সর্বশ্রেষ্ঠ উৎসব, একটা মানে আমি তোমাকে বলছি একটা মানে কোনো অপরাধহীন একটা নির্বাচন দেখতে চাইছে এবং তাতে পার্টিসিপেট করতে চাইছে, অংশগ্রহণ করতে চাইছে। এরকম নির্বাচন কিন্তু আমার জ্ঞানের পর থেকে আমরা দেখব না। এইটা কিন্তু বড় একটা আশা। আমি জানি না এটা মেটেরিয়ালাইজ হবে কি হবে না, কিন্তু এমন একটা পজিশন এসে গেছে স্টেট অফ ওয়েস্ট বেঙ্গলে, এই পুলিশকে যেভাবে ইউজ করা হয়েছে, দুর্নীতির জন্য বলো, দুর্নীতি ঢাকার জন্য বলো, অপরাধ, শাসক দলের অপরাধ কীর্তিকলাপ ঢাকার জন্য বলে যেভাবে ম্যান ইউজ হয়েছে, তার কিন্তু ফলশ্রুতি আজকের এই ঘটনাগুলো, যেটা সারা ভারতবর্ষে একটা নজির হয়ে থাকবে। এবং আরও কিছু অফিসার্স আর আন্ডার কন্টেম্পলেশন,
যারা প্রদীপ্ত সলিলদা বলছে যেভাবে অপরাধ হয়েছে এবং যারা তাতে মদত দিয়েছে এবং পুলিশ কোনো অ্যাকশন নেয়নি, তার ফলস্বরূপ এই বদল করতে বাধ্য হয়েছে নির্বাচন কমিশন। সলিলবাবু অসামান্য নাটকীয়ভাবে বললেন যে ওনার জ্ঞান হওয়ার পর থেকে উনি একটা স্বপ্ন দেখছেন যে শান্তিপূর্ণ অবাধ ইলেকশন হবে, এইটা বললেন, এবং সেই জ্ঞান হওয়ার পরে 2021টা এসছে বলে মনে হলো। সেইখানে ইলেকশন কমিশন কত 1100-1200 কোম্পানি পাঠিয়ে দিল। দিলীপ ঘোষ বললেন শান্তিপূর্ণ ইলেকশন হয়েছে, আমরা জিতলাম ইলেকশনে, এবং তার আগে অবধি শুভেন্দু অধিকারীকে নিয়ে যে নীতি নৈতিকতার পাঠ এ যাবৎকাল যেটা শুনছিলাম এখানে সেটা শুনতে পাইনি। আজকে আবার নতুন করে শুনলে ভালো লাগলো। আশা করি এই নীতি নৈতিকতার পাঠ সব ক্ষেত্রে হাফ গ্লাস এমটি হাফ গ্লাস ফুল হবে না, কারণ এরা তো সমাজের দর্পণ। যা হোক, এবার বক্তব্য হচ্ছে যে সত্যি সত্যি তো তাই, পুরো ভারতের মধ্যে এরকম নজির কোথাও নেই যে এত বদলার জায়গা, এত বদল করার জায়গা। কেন? তার একমাত্র কারণ হচ্ছে যেন তেন প্রকারণে মমতা বন্দ্যোপাধ্যায় যে একা কুম্ভ হয়ে দাঁড়িয়ে রয়েছেন, তাকে আপকি বার 200 পারের মতন জায়গায় আটকে রাখার যে চেষ্টাটা করা হয়েছিল বিজেপির তরফ থেকে, সেটা সম্ভব হয়নি। আবারও সেই জায়গাটায় নিয়ে আসার জায়গা। মানুষের সঙ্গত শক্তি নেই, স্যার ঠিক বলেছেন। কেন এত অশান্তি হলো, এত অন্যায় হলো, দুর্নীতি ঢাকার চেষ্টা না হয় রাজ্য পুলিশ করলো বললেন স্যার, সেটা আপেক্ষিকভাবে যদি মেনে নিই, সিবিআই, ইডি, ওই সব এনআইএ 2020 সালের পর থেকে যা সব কাণ্ড কারখানা করলো, 26 হয়ে গেল। ও স্যার, তাহলে কি তারাও আজকে আমাদের রাজ্য পুলিশের দ্বারা নিয়ন্ত্রিত নাকি? তারাও কি মমতা বন্দ্যোপাধ্যায় দ্বারা নিয়ন্ত্রিত নাকি? তারাও কি সেন্ট্রাল অ্যাডমিনিস্ট্রেশনের সম্পূর্ণ ফেলিয়ার জায়গা নাকি? বলতে পারছেন না। এই যে রামান বামান স্যার যাদের কথা বলছেন, তারা যদি আজকে তাদের কাছে তথ্য থাকে নিশ্চয়ই সেগুলো তুলে দেবেন। শুভেন্দু অধিকারীর কাছে নাকি বিভিন্ন তথ্য ছিল, সেই তথ্য সিবিআই, ইডি কে, এনআইএ কে তুলে দেবে। সেগুলোর কি হলো? তখন আপনারা বলবেন সেটিং সেটিং সেটিং। আর আজকে যখন ভোট আসবে তখন দেখছেন যে সব কিছুতে বদলা হয়ে যাচ্ছে। মানুষকে লাইনে দাঁড় করানো থেকে শুরু করে আজকে মানুষের নাম বাদ দেওয়া অবধি, গ্যাসের লাইন, টাকার লাইন, আর কত লাইনে দাঁড়াবে মানুষ। তারপরেও যখন আমরা প্রতিবাদ প্রতিরোধে আছি, মমতা বন্দ্যোপাধ্যায়কে, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে হারানো যাচ্ছে না, তখন সব কিছু প্রশাসন নিজের হাতে ধরে নাও। তাহলে আমরা আশা করতে পারি যে সত্যি সত্যি এবার নির্বাচন স্যারেদের যেরকম ভয় ছিল শান্তিপূর্ণ হওয়ার, সেটা হবে। আর যদি না হয়, একদম সবাই আমরা চাই শান্তিপূর্ণ নির্বাচন, কেউ চাই না যে ভোট হিংসা হোক, বারবার একের পর এক মানুষের প্রাণ চলে যাক। যেহেতু এই যে মুখ্য সচিব, স্বরাষ্ট্র সচিব থেকে এসপি থেকে শুরু করে এই যে উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের এডিজি পরিবর্তন, কোথায় কোথায় কি পরিবর্তন হলো, মমতা বন্দ্যোপাধ্যায় তিনি আক্রমণ শানিয়ে কি বললেন, আসুন একবার দেখিনি, তারপর ফিরছি। পরপর 3 দিন ভোট ঘোষণার পরেই একের পর এক নজিরবিহীন পদক্ষেপ করছে জাতীয় নির্বাচন কমিশন। রাজ্য পুলিশে আরও বদল করল তারা। মুখ্য সচিব, স্বরাষ্ট্র সচিব, ভারপ্রাপ্ত ডিজি, এডিজি আইন শৃঙ্খলা, পুলিশ কমিশনারের পর এবার বদল করা হলো 2 বঙ্গের 2 এডিজিকে। সরানো হলো সুকেশ কুমার জৈনকে, তার জায়গায় উত্তরবঙ্গের এডিজি করা হলো কে জয়রমনকে। রাজীব মিশ্রকে সরিয়ে তার জায়গায় এডিজি দক্ষিণবঙ্গ করা হলো রাজেশ কুমার সিংকে। আগে আমরা যেটা দেখেছি যে যদি কাউকে কোনো এসপি বা ডিএমকে চেঞ্জ করতে হতো, তাহলে রাজ্যের কাছ থেকে 3টে নামের প্যানেল নেওয়া হতো, সেখান থেকে ওরা ডিসাইড করত। কিন্তু এরা কোনো নিয়ম মানছে না, না মানছে নিয়ম, না মানছে নীতি, এমনকি সুপ্রিম কোর্টের ভার্ডিক্টও মানছে না। মাঝে মাঝে আমার মনে হয় ব্রেনটা বিজেপি পার্টির ঠিকমতো কাজ করছে তো। ঠিক আছে, এ তো ইসিআই এটা কাজ করছে, ইসিআই ফিডব্যাক দিচ্ছে, ইসিআই তো বলছে যে ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন যেটা আছে একদম করাবে। সবই আইপিএস অফিসার আছেন, ওদের মধ্যেই হবে ট্রান্সফার। নির্বাচনী নির্ঘণ্ট ঘোষণার পর প্রতিবারই প্রশাসনিক স্তরে পরিবর্তন করে নির্বাচন কমিশন, কিন্তু এবার কার্যত পাল্টানোর ঝড় উঠেছে। শেষ অবধি ভোটে কোন দল ঝড় তুলবে সেটাই আসল কথা। রুমা পাল, আশাবুল হোসেন, শিবাশিস মৌলিক, এবিপি আনন্দ। দেখুন রবীন্দ্রনাথ বাবু, একেবারে আদর্শ আচরণবিধি চালু হয়ে যায় ভোটের নির্ঘণ্ট প্রকাশ হওয়ার সঙ্গে সঙ্গে। পশ্চিমবঙ্গ বারবার রাজনৈতিক হিংসার সাক্ষী থেকেছে এবং মুখ্য নির্বাচন কমিশনার এখানে এসে ফুল টিম নিয়ে এসে বলেও গিয়েছিলেন যে দিল্লিতে গিয়ে ঘোষণা করবেন এবং রাজ্যের আইন শৃঙ্খলার উপর নির্ভর করবে কদফায় ভোট হবে। এটা একেবারে খোলনলচে বদলে দিল নির্বাচন কমিশন। এটা অত্যন্ত দরকারি একটা পদক্ষেপ। মাননীয় মুখ্যমন্ত্রী বলছেন যে আমাদেরকে কনসাল্ট করবে। কেন কনসাল্ট করবে? এটা কি কোথাও নিয়মে? আমি তো জানি না আইপিএস রুল বুকে কোথাও লেখা আছে যে একজনকে কাকে চিফ সেক্রেটারি, চিফ ডিজি করতে হবে ইলেকশন কমিশনের অধীন, ইলেকশন কমিশন তার কাছে কনসালটেন্সি দিতে হবে।
তার কাছে কাউন্সেলিং নিয়ে তারপরে করতে হবে। এটা পৃথিবীর কোথাও লেখা থাকে না, মানে আমি আইপিএস রুল বুকে অন্তত লেখা নেই। তাহলে ইলেকশন কমিশনের হাতে ক্ষমতা এসছে, তারা একটা নির্বাচনকে সুস্থ নিরপেক্ষ নির্বাচন করতে চাইছেন এবং অবাধ এবং হিংসামুক্ত একটা নির্বাচন। সেক্ষেত্রে তো আমরা বারবার করে বলছি এদের তো দলদাস ছিল, যে লোকগুলোকে সরানো হয়েছে সেগুলোকে বাচ্চা বাচ্চা ছেলেরা গিয়ে শির দ্বারা উপহার দিয়ে এসেছিল, মনে পড়ছে না সার্জি করার সময়? এবং তিনি আবার সেই শির দ্বারা উপহার হাতে গ্রহণ করে টেবিলের উপর রেখেছিলেন। তো সেই শির দ্বারা তার ছিল না। এখন যে লোকগুলোকে আনছে আমাদের এই যে জয়রামন, কি অবস্থা করেছিল তাকে, এই সরকার তাকে কম্পালসারি ওয়েটিংয়ে, মানে ওই গাছতলায় বসে থাকতে হবে, যখন নতলার উপরে তাকে ডেকে পাঠাবে। আনন্দবাজারে খবর বেরিয়েছিল নতলা উনি সিঁড়ি ভেঙে উঠতেন এবং সই করে আসতেন, আবার বিকেল 4টেয় গিয়ে সই করে আসতেন। এই অবস্থা ছিল তার, এইটাই করা হয়েছিল। তার স্টেপ পদক্ষেপ পছন্দ হয়নি, তাদেরকে নিয়ে আসা হচ্ছে। আমরা তো খুব খুশি, সিভিক সোসাইটির যারা আছে, মানে পৌর সমাজে যারা বাস করছে, তারা মনে করছে কে জিতবে আমাদের কাছে ইম্পর্টেন্ট নয়। বিজেপি জিততে পারে, তৃণমূল জিততে পারে, সিপিএম কংগ্রেস জিততে পারে, আমাদের কিচ্ছু যায় আসে না, কিন্তু ভোট অবাধ হোক, ভোট শান্তিপূর্ণ হোক। এবং এই জায়গাতে দাঁড়িয়ে শুধু এখানে নয়, আমি আরও বলছি এখনও অনেক বাকি আছে। অর্থাৎ এখনও এই যে ওসি প্রত্যেকটা যখনই পুলিশ প্রশাসন রাজনৈতিক দলের পিছন থেকে সরে যাবে না, তখন এই ইলেকশন ভায়োলেন্সটা মানে 80% চলে যাবে। আপনাকে বলছি, এটা করতে সাহস পায় অভিজিৎ করের ক্ষেত্রে কি হয়েছিল। ফেসবুক লাইভ করছি যে আমাকে মেরে ফেলবে, বিজেপির কর্মী 1.5 ঘন্টা ফেসবুক লাইভ হলো, পুলিশ দেখতে পেল না, কোথাও জানতে পারলো না, করেনি, তাকে খুন করলো, সবাই মারলো, তারপরও তাকে কিছু কোনো ব্যবস্থা হলো না। এইরকম একটা অবস্থায় দাঁড়িয়ে আছে পশ্চিমবঙ্গের আইন শৃঙ্খলা। সেখানে এই যে স্টেপগুলো নিয়ে আছে, আরও নিচে নামবে, ওই ওসিদেরকে বদল করতে হবে। এবং এই যে অ্যাডভাইজাররা আছে 6-7 বছর ধরে অবসরপ্রাপ্ত হয়ে তারা সরকারের অর্থ ধ্বংস করে যাচ্ছে, তাদেরকে এই ইলেকশনের কোনো কাজে হস্তক্ষেপ করতে দেওয়া যাবে না। এটা আমার দাবি, আমাদের দাবি। এইটা তাদেরকে কোনোভাবে যেন তারা হস্তক্ষেপ না করে। ওই যারা অবজারভার আসছে তাদের লিয়াজও করবার দায়িত্ব যেন তাদের উপর না থাকে, এটা ইলেকশন কমিশন যেন ভালো করে। একদম রবীন্দ্রনাথ বাবু, আপনি বলছেন মমতা বন্দ্যোপাধ্যায় যে কথা বললেন না, শুধু সেটা নয়, অর্থাৎ যে রাজ্যের কাছ থেকে 3টে নামের প্যানেল পাঠানো হয় সেই অনুযায়ী করে, কিন্তু নির্বাচন কমিশন কোনো নীতি নিয়ম মানছে না। শুধু তাই নয়, আরো বিস্ফোরক অভিযোগ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় যে হরিয়ানা থেকে লোক এনেছে এখনকার আরএসএস 10 স্টার, টাকা ছড়াতে পারে, অস্ত্র মাদক আনতে পারে, এমন লোক আনছে। ঠিক কি বলেছেন দেখুন। ওদের আরএসএস এর কিছু লোক এসছে, আমি তাদের শ্রদ্ধা করি যারা পুরনো আরএসএস। এখনকার যারা এসছে এরা তো 10 স্টার আরএসএস, এরা বসে বসে হরিয়ানা থেকে লোক নিয়ে এসছে, পিক অ্যান্ড চুজ। টনসিল বলে কাউকে নিয়ে এসছে নিকনাম, সে ঠিক করছে এখানকার চিফ সেক্রেটারি কে হবে, নিজের গলার টনসিলটা সামলাতে বলুন, যাতে টাকা ডিস্ট্রিবিউশন করতে পারে এই লোকগুলোকে দিয়ে, আর্মস আনতে পারে, ড্রাগ আনতে পারে। গায়ের জোরে বলছেন সব সেন্ট্রাল ডেপুটেশনে পাঠিয়ে দাও। এখন কোনো রকম কোনো ঘটনা ঘটলে প্লিজ দয়া করে আমাকে কেউ দোষ দেবেন না, টুটি চিপে ধরবেন বিজেপির রাজনৈতিক টুটি। এবং মেঘের আড়াল থেকে যিনি খেলছেন, চন্দ্র সূর্য গ্রহ তারাও ক্ষমা করবে না এদের। অভ্র বিস্ফোরক অভিযোগ করছেন মমতা বন্দ্যোপাধ্যায়, টাকা ছড়িয়ে অস্ত্র মাদক এনে ভোট কেনা। দেখুন, আপনার কাছে যেটা বিস্ফোরক অভিযোগ, অন্য কারোর কাছে সেটা পাগলের প্রলাপ বলে মনে হতে পারে, কিন্তু একটা জিনিস পরিষ্কার, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে বক্তব্যগুলো রাখছেন তাতে পরিষ্কার হয়ে যাচ্ছে যে পুরো পুলিশ ভিত্তিক সংগঠন চালাতো তৃণমূল কংগ্রেস। তার মানে পাশ থেকে যখন পুলিশ অফিসাররা, চটিচাটা পুলিশ অফিসাররা চড়ে যাচ্ছে, তখন কিন্তু প্যালপিটেশন শুরু হয়ে যাচ্ছে। আর একটা জিনিস ভেবুন তো, যে কোনো সুস্থ সমাজে পুলিশ প্রশাসন তো নিরপেক্ষ হবে। তা আমাদের রাজ্যে এরকম একটা পারসেপশন গ্রো করলো কেন যে পুলিশ প্রশাসন মানে তৃণমূলের শাখা সংগঠন, দলদাস? তার মানে পুলিশ ধারাবাহিকভাবে এমন কিছু কাজকর্ম করেছে, তাতে কিন্তু এই পারসেপশনটা তৈরি হয়েছে। আর আজকে এতগুলো যে অফিসার চেঞ্জ, তার মানে কিন্তু এই পারসেপশনটা চেঞ্জ করার চেষ্টা করছে কোথাও ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া, খোলনলচে পদ্ধতি দিচ্ছে, সেটা আপনারাই বলছেন। এবং এটাই তো প্রয়োজন, যারা পক্ষপাত দুষ্ট অফিসার, যারা চটিচাটা অফিসার, এই চটিচাটা বাহিনীর, তাদেরকে সরিয়ে দিয়ে এমন অফিসার আনা যারা সঠিকভাবে কাজটা করবেন, সঠিকভাবে নির্বাচনের সময় কার্যপ্রণালী তারা দেখতে পারবেন। এটাই তো হওয়ার কথা।
আর দ্বিতীয়ত দেখুন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অনেক কথা বলছেন, উনি দাঙ্গার কথা বলছেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজকে প্রথম দাঙ্গার কথা বললেন না, কয়েকদিন আগে ধর নয়াকাট বলে যারা ধর্না না কী সব করছিলেন, ওখান থেকে উনি সেম কথা বলেছিলেন, দাঙ্গার কথা বলেছিলেন। একটা কমিউনিটি যদি চায় 1 সেকেন্ড নাকি লাগবে হিন্দুদেরকে সবক শেখাতে। এই জিনিস আগে হুমায়ুন কবির বলেছিল 70-30, তার থেকে 2 ডিগ্রি উপরে গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই ধরনের কথা বলেছেন। আমি বলছি কোন রাজ্যের মুখ্যমন্ত্রী যিনি আবার পুলিশ মন্ত্রী, তার মুখে কি এই ধরনের কথা মানায়? তার মানে তো উনি ডিরেক্ট ইনস্টিগেশন দিচ্ছেন, উনি একটা কমিউনিটিকে ইনস্টিগেশন দিচ্ছেন আর একটা কমিউনিটিকে ভয় দেখানোর চেষ্টা করছেন। কারণ নাকি আগের দিন বলেছিলেন না 12টা বেজে যাবে, তা হিন্দুরা ভাবুক এই ধরনের একজন মুখ্যমন্ত্রীকে আমরা চাই যে আমাদেরকে এরকম বসিয়ে বসিয়ে সেট করবে। আর সে নাকি আবার পুলিশ মন্ত্রী, তাহলে তার আন্ডারে পুলিশ প্রশাসনে যেরকম চটিচাটা অফিসার ছিল তাদের কিরকম কার্যকলাপ ছিল বুঝতে পারছেন। আপনি ধরে নিন লাস্টবার পোলের সময় যখন বিধানসভা ইলেকশন হলো 2021-এর পরে 27 দিনের মধ্যে আমাদের দলের 56 জন কর্মী খুন হলেন, 27 জন মহিলার গণধর্ষিতা হলেন। তারপরে পুলিশের কি অ্যাকশন ছিল? এই চটিচাটা বাহিনী তৈরি করেছেন মুখ্যমন্ত্রী, সে বাহিনী যাবে, তৃণমূলের পতন অবশ্যম্ভাবী, তৃণমূল হারছে হারছে হারছে, এটা দেয়াল লিখন। আমি দেবাশিসদার কাছে আসবো, কিন্তু তার আগে মমতা বন্দ্যোপাধ্যায় আর কি বললেন দেখুন। সব বাঙালি অফিসারদের বাদ দিয়ে দিয়েছেন, সাথে আমার নন বেঙ্গলি ভাই বোনেরা দক্ষ অফিসার, বিনীত গোয়েলের মতো মানুষকে, পারভিনের মতো মানুষকে, মুরলির মতো মানুষকে, সুনীলের মতো মানুষকে, এরকম অনেক এসপি সহ যারা এলাকায় দুর্গাপুজো শান্তিতে করে, কালী পুজো শান্তিতে করে, ঈদ শান্তিতে করে। কেন দাঙ্গা লাগার কোনো অভিপ্রায় আছে নাকি? ঈদের আগে কেন সরালেন এদের সবাইকে? বাংলার মাছ মাংস খাওয়া বা গুজরাটি বলুন, মারোয়ারি বলুন, রাজস্থানি বলুন, বিহারি বলুন, ইউপি বলুন, সব রাজ্যের যারা আমাদের এখানে আছেন, আমরা সকলে একসাথে সম্প্রীতির সাথে বাস করি। তাদের মধ্যে দাঙ্গা লাগিয়ে দেওয়া, বিভেদ লাগিয়ে দেওয়া, এটা হচ্ছে ওদের প্ল্যান। 60% বাংলার মানুষকে কেটেছেন, আর 40% আমার নন বেঙ্গলি ভাই বোন যারা যোগ্যতার সাথে কাজ করেছেন তাদেরও আপনারা বাদ দিয়েছেন। দেখুন, টাকা ছড়ানো থেকে শুরু করে একের পর এক চাঞ্চল্যকর অভিযোগ করে মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপি এবং কমিশনকে আক্রমণ শানিয়েছেন। আমি দেবাশিসদার কাছে আসবো। দেবাশিসদা, বাঙালি অস্মিতাকে তো উস্কে দিয়েছেনই, তার সঙ্গে টাকা ছড়ানোর কথা বললেন, বলছেন যদি দাঙ্গা হয়, বিভেদ লাগে, কোনো বিপর্যয় হয়, তার জন্য কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় দায়ী থাকবেন না, দায়ী থাকতে হবে বিজেপি এবং কমিশনকে। এরপরও আপনারা বলবেন সেটিংয়ের কথা। দেখো, 15 বছরের একটা অভিজ্ঞতা আর তুমি 30-40 দিনের একটা কনজেকচার এই নিয়ে তুলনা করছো। আমি তো আমার 15 বছরের অভিজ্ঞতাকে পুঁজি করে নিয়ে তোমার প্রশ্নের উত্তর করব। 15 বছরের অভিজ্ঞতা পুঁজি করে নিয়ে উত্তর করতে গেলে আমি রেফার করব হচ্ছে ভালো আরএসএস, খারাপ আরএসএস। অর্থাৎ আমার পুঁজিটা কি? আমি ওই সমস্ত বাম রাজনীতির ক্ষেত্রে যে সেটিং তত্ত্ব বলে বলছি না, কিন্তু পুঁজিটা হচ্ছে এইটা, পুঁজিটা হচ্ছে এইটা যে আরএসএস এর পত্রিকায় বন্দনা, পুঁজিটা হচ্ছে এইটা যে ভালো আরএসএস পরিচালনা, খারাপ আরএসএস পরিচালনা। 1, 2, গত 40 দিনের নির্বাচন কীরকম হবে এই নিয়ে আমরা আলোচনা করছি। আমরা দেখিনি শয়ে শয়ে কেন্দ্রীয় বাহিনী এসে কীরকমভাবে পর্যটকদের মতন তারা ঘুরে বেড়ায়। আমরা সলিলদা অনেক সিনিয়র পুলিশ আধিকারিক, সলিলদা মনে হচ্ছে জীবনে দেখেনি নির্বাচনের আগে এই সমস্ত রদল বদল। মূল প্রশ্ন, মানুষ তার ভোটের দিন নিশ্চিন্তে দিতে পারছে কি পারছে না। মূল প্রশ্ন, ব্যালট বক্স নর্দমায় চলে যাচ্ছে কিনা। মূল প্রশ্ন, ব্যালটের উপাদানগুলো, ভোটের উপাদানগুলো মানুষ চিবিয়ে ফেলছে কিনা। মূল প্রশ্ন, পোলিং স্টেশনে চেহারাটা কি। আমরা ওয়েবক্যাম দেখিনি, ওয়েবক্যাম কাজ করছে। একটা কথা বলবেন না সলিলদা, অনেক বলেছেন। মূল এটা পুলিশ, এটা বোঝার চেষ্টা করুন, এটা পাতি পুলিশ প্রশাসনের কাজ নয়, এটা বৃহত্তর রাজনৈতিক সংস্কৃতির প্রশ্ন। 15, 11 থেকে 26 এই রাজ্যে যে শাসনকাল চলেছে তাতে বুঝতে হবে একটা বোঝাপড়ার জায়গা আছে। যে বোঝাপড়ার জায়গাটা আর কিচ্ছু না। এই রাজ্য 15 বছরে দুর্নীতির শাসনে একদম সাবমার্জ। এইরকম একটা রাজ্যে কেন্দ্রের ওরকম তাবর কটা কগাছা আইএস আইপিএস নেত্রী আমরা আলোচনা করছি। সিবিআই, ইডি, এসএফআইও, আরআইসি, তারা 15 বছর সময়কাল ধরে একটা রাজ্যের লাগাতার দুর্নীতি, সমস্ত ক্ষেত্রে দুর্নীতি, সংগঠিত দুর্নীতি, সেইগুলোর মাধ্যমে কোনো অপরাধকে চিহ্নিত করতে পারেনি, কাজ পর্যন্ত পৌঁছতে পারে না।
ফলে বুঝতে হবে মানুষ, আপনারা জোট আমি সঙ্গী বারবার আর বলছি, আপনারা কথা বলছেন। কোনো আইএস আইপিএস হয়। নয়, কোন পুলিশ প্রশাসন নয়, হ্যাঁ, খালি কোন CPM রাষ্ট্র পারবে তো? ব্যবস্থা নয়, মানুষ CPM পারবে শেষ খালি। কথা বলে। একটা জিনিস বুঝতে হবে, এই রাজ্যে যদি এই একটা বুঝি না, ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া একটা প্রেস কনফারেন্স করছে, সাংঘাতিকভাবে একটা প্রেস কনফারেন্স দুটো পর্যায়ে আমরা দেখলাম, ঘোষণার দিন এবং তার আগের পর্যায়ে এসআইআর এর সময়। একদম আপনি একটা এসআইআর press এর কথা conference বলছেন। এ- দেখুন, এই এসআইআর আবহে ভোটে নির্ঘণ্ট ঘোষণা হলো এবং বিরোধীরা বারবার প্রশ্ন তুলছেন যারা বিবেচনাধীন তাদের ভাগ্য কি হবে, তাদের ভবিষ্যৎ কি হবে। আপনাদের জানিয়ে রাখি, এই মুহূর্তে যে খবর এসে পৌঁছেছে, চলতি সপ্তাহেই প্রকাশিত হতে পারে প্রথম সাপ্লিমেন্টারি লিস্ট, অর্থাৎ এই সপ্তাহে প্রথম সাপ্লিমেন্টারি লিস্ট প্রকাশিত হতে পারে। বিবেচনাধীন ভোটারদের নিয়ে হাইকোর্টে ফের বৈঠক, শুক্রবার কিংবা শনিবারের মধ্যে প্রকাশিত হতে পারে সাপ্লিমেন্টারি লিস্ট। 60 লক্ষের মধ্যে এখনো পর্যন্ত 21 লক্ষের নিষ্পত্তি হয়েছে, এমনটা কমিশন সূত্রে খবর। 60 লক্ষের মধ্যে এখনো পর্যন্ত 21 লক্ষের নিষ্পত্তি হয়েছে, কমিশন সূত্রে খবর। সাপ্লিমেন্টারি লিস্ট পাবলিকেশন নিয়ে আলোচনা হয়েছে, আশা করা হচ্ছে যে এই সপ্তাহের মধ্যেই আমরা পাবলিশ করতে পারবো। বললাম শুক্রবার বা শনিবার। শুক্রবার শনিবার। হ্যাঁ, চেষ্টা চলছে, সেটাই চেষ্টা করছি। আমাদের আলোচনা হয়, বিভিন্ন ইস্যু আলোচনা হয়, ডিসপোজাল কিরম হয়েছে, বাকি আপনার কাছে সাপ্লিমেন্টারি লিস্ট কিরম আসবে নিয়ে আসবে, এসব জিনিস ইন্টারনাল আলোচনা আছে। কবে সাপ্লিমেন্টারি বেরোবে? না, এটা তো মিনিটস ইস্যু করবে অনারেবল হাইকোর্ট, আমরা তাড়াতাড়ি চেষ্টা করছি। কতটা এখনো কি নিষ্পত্তি হয়েছে? নিষ্পত্তি যেটা আমি শুনলাম প্রায় 21 লাখ হয়ে গেছে এর মধ্যে। আপনারা জানেন, সর্বোচ্চ আদালত এই যে যে জায়গায় অসঙ্গতি রয়েছে সেটা একেবারে বিচার ব্যবস্থার হাতে তুলে দিয়েছিল, আর সেখান থেকেই চলতি সপ্তাহে প্রকাশিত হতে পারে প্রথম সাপ্লিমেন্টারি লিস্ট, যেটা বিরোধীরা বারবার প্রশ্ন তুলছিল যে বিবেচনাধীন ভোটারদের ভবিষ্যৎ কি হবে। বিবেচনাধীন ভোটারদের নিয়ে হাইকোর্টে ফের বৈঠক হতে চলেছে, শুক্রবার কিংবা শনিবারের মধ্যে প্রকাশিত হতে পারে সাপ্লিমেন্টারি লিস্ট। আজকের ছক ভাঙা 6টা এ পর্যন্তই। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।